ভারতের যে জটিল রাজনীতি যেটা আছে, আমরা জানি ভারত যখন পড়তে যাই, ভারতের আসলে বিধানসভা, তারপর হচ্ছে ভারতের রাজ্যসভা, ভারতের হচ্ছে আপনার লোকসভা, ভারতের বিধান পরিষদ, ভারতের রাজ্যপাল, ভারতে আবার একজন রাষ্ট্রপতি, ভারতে আবার হচ্ছে আপনার একজন অ্যাডমিনিস্ট্রেটর, ভারতে হচ্ছে আবার লেফটেন্যান্ট গভর্নর। তাহলে ভারতের যে নির্বাচনী ব্যবস্থাটা, একটা হচ্ছে আবার সেন্ট্রাল নির্বাচন, আবার কেন্দ্রীয় নির্বাচন, তো এগুলো নিয়ে আমাদের হচ্ছে নানা ধরনের কনফিউশন জাগে। তো বিশেষ করে আপনার বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আপনার ভারতের যে নির্বাচনী ব্যবস্থা, ভারতের যে রাজনীতি, সেটাও কিন্তু আমাদের জন্য বোঝা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ কম্পিটিটিভ পরীক্ষায় যখন মার্কিন নির্বাচন চলাকালীন যদি কোনো বিসিএস ভাইবা হয়ে থাকে, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে A to Z আপনার জানা লাগে, আপনার পরীক্ষায় আসে। ঠিক একইভাবে হচ্ছে ভারতের যে রাজনৈতিক যে ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, এটিও কিন্তু হচ্ছে আপনার চলমান যদি কোনো বিসিএস ভাইবা থাকে কিংবা ব্যাংকের ভাইবা থাকে বা অন্য কোনো পরীক্ষা থাকে, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় আসে। তো এখন এটা আমাদেরকে যেহেতু একটা জটিল একটা রাজনীতি ভারতের এবং আমাদের প্রতিবেশী দেশ, তো ভারতের জটিল রাজনীতিটা আমি আপনাদেরকে চেষ্টা করব আগামী কয়েক মিনিটে একদম ভেঙে ভেঙে পানির মতো করে সহজ করে বোঝানোর জন্য, যেন ভারতের রাজনীতি আজকের পর থেকে বোঝা আপনার জন্য একদম সহজ হয়ে যায়। তাহলে আমরা সাধারণত জানি যে এই যে ভারত, এটা একটা আসলে বিশাল একটা রাষ্ট্র। তাহলে এই যে ভারত যে একটা বিশাল একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের আপনার হচ্ছে প্রায় 28টা হচ্ছে আপনার অটোনোমাস রাজ্য আছে, যেগুলো আসলে আপনার স্বশাসিত বা স্বায়ত্তশাসিত। যেমন হচ্ছে ধরেন যে গুজরাট, মধ্যপ্রদেশ, আপনার হচ্ছে আপনার ছত্তিশগড়, উড়িষ্যা, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। এই 28টা রাজ্য হচ্ছে আপনার ভারতের স্বশাসিত বা স্বায়ত্তশাসিত। একইভাবে ভারতের আরও কিছু রাজ্য আছে, যেমন হচ্ছে ধরেন যে দিল্লি, তারপর হচ্ছে আপনার পুদুচেরি, তারপর হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে ওই যে নাগরায়ণ হাভেলি, তারপরে হচ্ছে আপনার লাক্ষাদ্বীপ, তারপরে হচ্ছে এরকম কিছু রাজ্য আছে, যেগুলো হচ্ছে আপনার এরকম রাজ্য আছে 8টা, যেগুলো আসলে কেন্দ্রশাসিত বা স্বশাসিত না। এখন এই ভারতের রাজনীতিটা বুঝার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমরা যদি আসলে বাংলাদেশকে দেখি, তাহলে বাংলাদেশে আমরা কি দেখি। তাহলে এই যে বাংলাদেশ যেটা আছে, এই বাংলাদেশে আমরা জানি যে আমাদের এখানে 300টা আসন আছে, কনস্টিটিউয়েন্সি আছে। তাহলে প্রতি 5 বছর পর পর আমাদের এই 300 আসনে নির্বাচন হয়। তাহলে এই 300 আসনে আপনার বিএনপি থেকেও ক্যান্ডিডেট দাঁড়ায় 300 জন, জামাত থেকেও 300 জন ক্যান্ডিডেট দাঁড়ায়, অন্যান্য রাজনৈতিক দল থেকেও 300 জন দাঁড়ায়। তাহলে এই যে বাংলাদেশকে যে 300টা কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী আসনে ভাগ করা হয়েছে, এবং 5 বছর পর পর এই 300টা আসনে যে নির্বাচন হয়, যেমন পঞ্চগড় আসন, কুমিল্লা আসন, চাঁদপুর আসন, ফরিদগঞ্জ আসন, তার মানে হচ্ছে এই ধরনের 300টা আসনে আমাদের নির্বাচন হয় 5 বছর পর পর। তাহলে নির্বাচনে কি হয়, যেই 300টা আসন থেকে একজন একজন করে যেই 300 জন জয়ী হয়, এই 300 জন দিয়ে আমাদের কি হয়, আমাদের যে পার্লামেন্ট বা সংসদ যেটা আছে, আমাদের সংসদ গঠিত হয়। তাহলে 5 বছর পর পর 300টা আসনে যেই জাতীয় নির্বাচন হয়, 300 আসনে যেই 300 জন জয়ী হয়, তাদেরকে নিয়ে একটা বাংলাদেশের পার্লামেন্ট বা একটা সংসদ গঠিত হয়। তাহলে এই যে সংসদটা 300 জনের একটা সংসদ গঠিত হইল, এটাকে বলা হয় প্রত্যেক রাষ্ট্রের আইনসভা। অর্থাৎ আপনার রাষ্ট্রের পার্লামেন্ট বা সংসদ কি আমরা বলি অন্য আরেকটা নামে আইনসভা। এখন এই 300 আসনে যে আইনসভা গঠিত হইল, তাহলে এখানে হচ্ছে 300 আসনে এখানে জামাতের প্রার্থী আছে, এখানে এনসিপির প্রার্থী আছে, এখানে হচ্ছে 200-র অধিক বিএনপির প্রার্থী আছে। তার মানে আপনার রাষ্ট্রের আইনসভা বা পার্লামেন্ট যেটা আছে, এখানে সরকার দল, বিরোধী দল, সব দলের অংশগ্রহণ আছে। তো এটাকে বলা হয় আইনসভা, যেখানে রাষ্ট্রের আইন প্রণয়ন হয়। ঠিক একইভাবে এই যে সংসদের যে 300 আসনে যেই দলটা সংখ্যাগরিষ্ঠ, যেই দলটা হচ্ছে আপনার জয়ী হয়েছে, যেমন হচ্ছে আমরা দেখি যে এই 300 আসনের মধ্যে আপনার 200+ আসন হচ্ছে আপনার বিএনপি। তাহলে এই যে বিএনপি 200+ আসন, তার মানে হচ্ছে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন, এবং তারা হচ্ছে আপনার সংসদের সরকারি দল বা বিজয়ী দল। এই সরকারি দল থেকে আমরা দেখি যে একজন প্রধানমন্ত্রী হয়, এবং এই সরকারি দলের প্রধানমন্ত্রীর নেতৃত্বে 40 থেকে 50 জনের একটা মন্ত্রিসভা গঠিত হয়। তাহলে এই যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, এরা মিলে যেই পার্টটা, অর্থাৎ বিজয়ী দল বা সরকার দল, এদেরকে বলা হয় আপনার রাষ্ট্রের নির্বাহী বিভাগ। তাহলে আইনসভা বা আইন বিভাগ যেটা আছে, পার্লামেন্টের 300 আসনের সবাই সরকার দল বেসরকারি দল সবাই থাকে। আর এই সংসদের মধ্যে যেই দলটা সংখ্যাগরিষ্ঠ, যারা সরকার গঠন করে সবচেয়ে বেশি আসন পায়, তাদের থেকে একজন প্রধানমন্ত্রী হয়, তারা হচ্ছে একটা মন্ত্রিসভা গঠিত করে। তাহলে এই পার্টটাকে বলা হয় নির্বাহী
বিভাগ রাষ্ট্রের। তৃতীয়ত হচ্ছে আপনার এই যে সংসদে যে আইন প্রণয়ন হয়, সংসদে যে সংবিধান পরিবর্তন হয়, সংসদে সংবিধান বাতিল হয়, সংশোধন হয়, এই যাবতীয় কাজগুলো নিয়ে কোনো ধরনের হচ্ছে আপনার মতবিরোধ দেখা দিলে বা সংবিধানের অস্পষ্টতা তৈরি হলে বা এই যে সংসদে যে আইনগুলো তৈরি হয়, আইনগুলো যদি কেউ ভায়োলেট করে সেটাকে শাস্তির মুখোমুখি করার জন্য, বিচার করার জন্য আপনার রাষ্ট্রে কি আছে, একটা বিচার বিভাগ আছে। তাহলে এই বিচার বিভাগের কাজ কি আপনার, আমাদের বিচার বিভাগ কোনটা আছে, আমাদের হচ্ছে যে হাইকোর্ট যেটা আছে, এই হাইকোর্টই হচ্ছে আমাদের বিচার বিভাগ। এটা কি করে, সংবিধানের ব্যাখ্যা করে বিচার কার্য নিশ্চিত করে। তার মানে প্রত্যেকটা রাষ্ট্রের তিনটা বিভাগ, একটা হচ্ছে আইনসভা যেটা মূলত রাষ্ট্রের সংবিধান বা পার্লামেন্ট, দ্বিতীয় বিভাগটা হচ্ছে যেটা সরকার গঠন করে, এটা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ, তৃতীয় বিভাগটা হচ্ছে কেউ আইন ভায়োলেট করলে তাকে হচ্ছে শাস্তির মুখোমুখি করে, এটা হচ্ছে বিচার বিভাগ। তার মানে প্রত্যেকটা রাষ্ট্র পৃথিবীর এভাবেই ফাংশন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউয়েন্সি, সেখানেও একটা পার্লামেন্ট বা সংসদ আছে যেটা হচ্ছে আইনসভা, আমরা জানি সবাই, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছে প্রেসিডেন্ট, তার অধীনে একটা মন্ত্রিসভা আছে, সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে সুপ্রিম কোর্ট আছে, যেটা হচ্ছে বিচার বিভাগ। ঠিক একইভাবে ভারতেরও হচ্ছে একটা সংসদ আছে যেটা আইন বিভাগ। ভারতেরও হচ্ছে এই সংসদে যারা আপনার মেজরিটি আসন পেয়েছে, যেমন হচ্ছে বর্তমানে বিজেপি, তারা হচ্ছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ গঠন করেছে, তারা হচ্ছে নির্বাহী বিভাগ। আর ভারতেরও একটা সুপ্রিম কোর্ট আছে, সেটা হচ্ছে বিচার বিভাগ। তার মানে প্রত্যেকটা রাষ্ট্র এভাবে ফাংশন করে। তাহলে এটা বুঝাইলাম এই কারণে, তাহলে এই যে ভারত, এই ভারতকে আমরা বললাম যে এটা আসলে টেরিটরি বা ল্যান্ডের দিক থেকে এটা অনেক বড় একটা রাষ্ট্র। তো যে কারণে এই ভারতকে শাসন করার সুবিধার্থে আমাদের যেমন একটা বিভাগ আছে, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, তারপর হচ্ছে আমাদের এখানে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ। ঠিক একইভাবে ভারতকে এত বড় টেরিটরি হওয়ার কারণে ভারতে আমরা বললাম যে 28টা অটোনোমাস বা স্বায়ত্তশাসিত রাজ্য আছে, আর 8টা হচ্ছে কেন্দ্রশাসিত রাজ্য আছে। তাহলে এই যে 36টা এখানে অংশ, আপনার 28 আর 8 36টা, এই 36টা ভারতের এক একটা ছোট ছোট রাষ্ট্রের মতো ফাংশন করে। অর্থাৎ বাংলাদেশ যেমন একটা রাষ্ট্র, ভারতের এই যে মহারাষ্ট্র যেটা আছে, এটা একটা রাষ্ট্রের মতো ফাংশন করে। ভারতের এই যে উড়িষ্যা আসে, এটা একটা ছোট বা মিনি স্টেটের মতো ফাংশন করে। এই যে উত্তরপ্রদেশ, এটাও একটা মিনি স্টেট বা একটা ছোট রাষ্ট্রের মতো ফাংশন করে। তার মানে ভারত যেটা আছে, এই ভারত পুরোটু মিলে একটা রাষ্ট্র। আর এই যে রাজ্য যেগুলো আছে, এই রাজ্যগুলো এক একটা রাষ্ট্রের মতোই ফাংশন করে। কিভাবে ফাংশন করে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা বললাম যে এই যে ভারত যেটা আছে, এই পুরো ভারতে বিভিন্ন নির্বাচনী কনস্টিটিউয়েন্সি ভাগ করা আছে। বাংলাদেশে যেমন 300টা কনস্টিটিউয়েন্সি, আপনার চাঁদপুরে 5টা, তারপরে হচ্ছে ধরেন যে রংপুরে 3টা, তারপর হচ্ছে ধরেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে 4টা, এরকম করে আমরা বললাম যে আমাদের এখানে 300টা আসন আছে। ঠিক একইভাবে এই পুরো ভারতটাকেও এরকম হচ্ছে আপনার অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে বা অনেকগুলো নির্বাচনী আসনে ভাগ করা হয়েছে। বাংলাদেশে যেমন 5 বছর পরে নির্বাচন হয়, ভারতেও প্রতি 5 বছর পর পর এই আসনগুলোতে নির্বাচন হয়। এখন ভারতের এই বাংলাদেশে যেমন 300টা, ভারতের হচ্ছে আপনার প্রায় 443টা আসনে আপনার নির্বাচিত হয়ে প্রতি 5 বছর পর পর যেই সদস্যরা নির্বাচিত হয় তাদেরকে নিয়ে ভারতের যে পার্লামেন্টটা গঠিত হয়, এটাকে আমরা বলি কি, ভারতের পার্লামেন্ট, বা হচ্ছে এটা আমাদের কি ভারতের, সেটা হচ্ছে আমাদের আইন পরিষদ বা হচ্ছে ভারতের সংসদ। তার মানে হচ্ছে আমরা যদি একটু জাস্ট এখানে বুঝি যে ভারত এটাকে হচ্ছে পুরো ভারতে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা আছে। বাংলাদেশে যেমন 300টা, ঠিক এরকমভাবে ভারতের 543 জন এরকম বিভিন্ন আসন থেকে, এরকম একজন একজন করে প্রত্যেকটা আসন থেকে একজন একজন করে এরকম 543 জন নির্বাচিত হয়ে তারা হচ্ছে ভারতের পার্লামেন্ট বা সংসদ গঠন করে। তাহলে এই যে ভারতের সংসদ গঠন করলো 543 জন আসন, এখানে হচ্ছে পরবর্তীতে রাষ্ট্রপতি আরও 2 জনকে নিয়োগ করে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আরও কিছু আসে। এভাবে হচ্ছে অনধিক হচ্ছে আপনার 552 জনের মতো ভারতের সংসদ সদস্য বা হচ্ছে এমপি। তাহলে বাংলাদেশের যেমন হচ্ছে 300 জনের মধ্যে হচ্ছে নির্বাচিত, আবার 50 জন হচ্ছে আপনার সংরক্ষিত নারী আসন থেকে। তাহলে আমাদের যেমন 350 জন এমপি, ভারতেও এরকম তাদের যে পার্লামেন্ট সংসদ আছে, এখানে হচ্ছে অনধিক 552 জনের মতো এমপি বা হচ্ছে ভারতের এই তাদেরকে নিয়ে একটা সংসদ গঠিত হয়। তাহলে ভারতের যে সংসদ, বাংলাদেশের সংসদকে আমরা কি বলি, যে বাংলাদেশের সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক একইভাবে ভারতের এই সংসদটার নাম হচ্ছে আপনার লোকসভা। তাহলে ভারতের এই সংসদটার নাম কি, লোকসভা, যেটা হচ্ছে বাংলাদেশের মতোই 300 আসনের মতো তাদেরও এভাবে
অনধিক 552 জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আসে, যাদেরকে নিয়ে গঠিত হয় ভারতের সংসদ বা লোকসভা, যেটাকে আমরা বললাম যে এটা হচ্ছে ভারতের আইন বিভাগ। আইন বিভাগ। তাহলে এখন হচ্ছে এই লোকসভাতে হচ্ছে যে 552 জন অনধিক, এদের মধ্যে হচ্ছে বিজেপির সদস্য আছে, এদের মধ্যে কংগ্রেসের সদস্য আছে, অন্যান্য রাজনৈতিক দলের সদস্য আছে, যেমনভাবে বাংলাদেশে আছে 300 জনের মধ্যে। তার মানে এই ভারতের এই সংসদ যেটা লোকসভা, এখানে সরকারি দলও আছে, বিরোধী দলও আছে, বিজেপিও আছে, কংগ্রেসও আছে। তাহলে এখন এই লোকসভা গেলাম, তাহলে এই লোকসভা থেকে আমরা পরবর্তী পড়লাম যে এখানে যে দলের সংখ্যাগরিষ্ঠতা বেশি, মেজরিটি বেশি, যারা সবচেয়ে বেশি আসন পায় এই 552টার মধ্যে, তাহলে আমরা বললাম যে বিজেপি হচ্ছে নির্বাচনে আপনার সবচেয়ে বেশি আসন পেয়েছে। তাহলে এই যে বিজেপি সবচেয়ে বেশি আসন যে এখানে পেল, তাহলে বিজেপি হচ্ছে আপনার সরকারি দল। তাহলে এই যে বিজেপি যে সরকারি দল, এই সরকারি দলের হচ্ছে প্রধানমন্ত্রী আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী, এবং তার অধীনে একটা মন্ত্রিসভা আছে। তার মানে হচ্ছে এই যে সরকারি দল যেটা, যাদের প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী পরিষদ আছে, তাদেরকে নিয়ে গঠিত হচ্ছে ভারতের নির্বাহী বিভাগ। তার মানে ভারতের পুরো পার্লামেন্টের সদস্য, লোকসভায় যারা আছে সবাই মিলে ভারতের আইন পরিষদ, আর যারা সরকারি দল, প্রধানমন্ত্রী আছে এবং হচ্ছে একটা মন্ত্রিসভা আছে বর্তমানে বিজেপি, তারা হচ্ছে ভারতের নির্বাহী বিভাগ। আর ভারতের যে পার্লামেন্ট আছে ওইটা তো ভারতের সেন্ট্রাল পার্লামেন্ট। তাহলে এখন এটা বুঝলাম, এবং আমরা জানি যে ভারতে একজন রাষ্ট্রপতিও আছে সেন্ট্রালি। তাহলে এই রাষ্ট্রপতি হচ্ছে ওই যে আপনার দ্রৌপদী, এই যে মুর্মু নামক একজন ব্যক্তি আছে যিনি সাঁওতাল জনগোষ্ঠীর। তাহলে ভারতে একটা সরকার আছে। এখন এই সেম জিনিসটাই, এই যে ভারতকে হচ্ছে পুরো একটা কনস্টিটিউশনতে ভাগ করা হয়েছে, এখানে 5 বছর পর পর নির্বাচন হয়, নির্বাচন থেকে ভারতের পার্লামেন্ট, লোকসভার সদস্যরা আসে, লোকসভা থেকে যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ তাদেরকে নিয়ে সরকার গঠিত হয়, যে সরকারের একজন প্রধানমন্ত্রী থাকে, একটা মন্ত্রী পরিষদ থাকে, এবং হচ্ছে আমরা জানি না যে বাংলাদেশে আসলে সরকার তাকে আইনি পরামর্শ কে দেয়। বাংলাদেশের সরকারকে আইনি পরামর্শ দেয় আমাদের এখানে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি। ঠিক একইভাবে ভারতের এই যে সরকার বা নির্বাহী বিভাগ যেটা আছে, তাদেরকেও আইনি পরামর্শ দেওয়ার জন্য একজন অ্যাটর্নি জেনারেল থাকে। এখন এই ভারতের সেন্ট্রালে যা যা আছে, এই ভারতের রাজ্য যেগুলো আছে আপনার, এই যে আপনার 28টা যে রাজ্য, এই রাজ্যগুলোতেও হচ্ছে আপনার তা সবই আছে, যে কারণে আমরা বলি যে এই রাজ্যগুলো এক একটা রাষ্ট্রের মতো ফাংশন করে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, যে দেখি যে ধরেন যে এখান থেকে একটা রাজ্য নেন, তাহলে বোঝার সুবিধার্থে আমরা এই পশ্চিমবঙ্গ যে রাজ্যটা আছে এটা নিলাম, যেটা বাংলাদেশের পাশে। তাহলে আমরা একটা রাজ্য নিই যে পশ্চিমবঙ্গ। আমার হাতের লেখা যদিও অনেক খারাপ। তাহলে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। তাহলে এই যে পশ্চিমবঙ্গ রাজ্য, আমরা বললাম যে ভারতের প্রত্যেকটা রাজ্য এক একটা মিনি স্টেট, এক একটা রাষ্ট্রের মতো ফাংশন করে। কিভাবে? তাহলে ভারতের সেন্ট্রালে যেমন নির্বাচন হয়, বাংলাদেশে যেমন নির্বাচন হয়, তো ভারতের এই পশ্চিমবঙ্গকে এরকম অনেকগুলো নির্বাচনী কনস্টিটিউয়েন্সিতে বা নির্বাচনী আসনে ভাগ করা হয়েছে। তাহলে এই ভারতের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, এটাতে হচ্ছে আপনার প্রায় 294টা আসনে এই পশ্চিমবঙ্গ ধরেন যে ভাগ করা হয়েছে। তাহলে এই পশ্চিমবঙ্গে হচ্ছে আপনার প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়। তাহলে 5 বছর পর পর যে নির্বাচন হয়, তাহলে এই যে 294টা যে আসন আছে, এই 200 প্রত্যেক আসন থেকে যে একজন একজন করে নির্বাচিত হয়, কেউ হচ্ছে বিজেপি থেকে, কেউ তৃণমূল কংগ্রেস থেকে, কেউ অন্য দল থেকে। তার মানে এই যে 294 জন মিলে পশ্চিমবঙ্গের একটা পার্লামেন্ট গঠিত হয়, পার্লামেন্ট বা হচ্ছে সংসদ, বা এটাকে আমরা বলি যে আইনসভা, আইন বিভাগ। তার মানে আমরা বললাম যে ভারতের সেন্ট্রালি যা যা হয় প্রত্যেকটা রাজ্যেও আপনার তা হয়। তাহলে কি বললাম যে পশ্চিমবঙ্গে এটাকে একটা রাষ্ট্র হিসেবে দেখুন, এখানেও হচ্ছে 294টা এরকম কনস্টিটিউয়েন্সি আকারে ভাগ করা আছে। 5 বছর পর পর নির্বাচন হয়, এই নির্বাচনে 294টা আসনে যারা জয়ী হয় তাদের দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের একটা পার্লামেন্ট গঠিত হয়। তাহলে এই যে পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট বা পশ্চিমবঙ্গের সংসদ বা আইন বিভাগ যেটা গঠিত হয়, এটাকে আসলে বলা হয় আপনার বিধানসভা। তাহলে ভারতের সেন্ট্রাল পার্লামেন্টের নাম আমরা পড়লাম, সেটা হচ্ছে আপনার লোকসভা, আর এরকম রাজ্যগুলোর যে পার্লামেন্ট এটার নাম হচ্ছে আপনার বিধানসভা। তার মানে হচ্ছে ভারতের যে বিহার আছে, বিহারের যে একটা স্থানীয় যে পার্লামেন্ট ওইটার নাম বিধানসভা। ভারতের যে উড়িষ্যা আছে, এই উড়িষ্যার পার্লামেন্টের নাম বিধানসভা। ভারতের হচ্ছে আপনার যে ধরেন যে আপনার পাঞ্জাব আছে, ভারতের যে তেলেঙ্গানা আছে, ভারতের যে অন্ধ্রপ্রদেশ আছে, তার মানে প্রত্যেকটা রাজ্যে এরকম
কনস্টিটিউয়েন্সিতে বা হচ্ছে নির্বাচনী আসনে ভাগ করা আছে, যেখানে নির্বাচন হয়, নির্বাচিত প্রতিনিধিরা যে পার্লামেন্টটা গঠন করে, যে সংসদটা গঠন করে, এটাকে বলা হয় বিধানসভা। তার মানে সেন্ট্রাল পার্লামেন্টকে আমরা বলছি লোকসভা, আর রাজ্যগুলোর পার্লামেন্টকে বলছি আমরা বিধানসভা, যেটা হচ্ছে আইন সভার হিসেবে কাজ করে বা পার্লামেন্ট হিসেবে কাজ করে। এখন তাহলে সেন্ট্রালি কি হয়? সেন্ট্রালি হচ্ছে ওই যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের থেকে সরকার গঠন করে, একজন প্রধানমন্ত্রী হয়, একটা মন্ত্রিসভা গঠন করে। ঠিকই একইভাবে বিধানসভায় হচ্ছে এখানে আপনার কংগ্রেস আছে, এখানেও হচ্ছে বিজেপি আছে, এখানেও রাজনৈতিক দল পার্টিসিপেট করে। তাহলে এই বিধানসভার 294টা আসনের মধ্যে যেই দল সবচেয়ে বেশি আসন পায়, ধরেন একটা দল 200 আসন পাইছে, আরেকটা দল 94 আসন পাইছে, তাহলে যেই দল 200 আসন পায় এই দল হচ্ছে এই রাজ্যে সরকার গঠন করে। তাহলে হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনে যেই দল মেজরিটি আসন পাইছে, ওই বিধানসভায় যাদের আসন সংখ্যা বেশি, তারা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে। তাহলে সরকার গঠন করলে, সেন্ট্রালি সরকার গঠন করলে একজনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়। ঠিক একইভাবে বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ আসন পায়, ওই রাজনৈতিক দল তাদের থেকে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়। তো এখানে সেন্ট্রালের নাম প্রধানমন্ত্রী, আর রাজ্যগুলার প্রধানমন্ত্রীর নাম দেওয়া হয় হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী। তাহলে সেন্ট্রালি একজন প্রধানমন্ত্রী আছে, আর রাজ্যগুলার যেই দলটা জয়ী হয় এই বিধানসভাতে, ওই দলের প্রধান, তিনি হচ্ছে এখানে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেন, যার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক একইভাবে হচ্ছে সেন্ট্রালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ওই হচ্ছে আপনার তামিলনাড়ুতে যেই হচ্ছে এই বিধানসভায় যাদের আসন বেশি, তাদের থেকে যে হবে তাকে আমরা বলি যে মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে একজন, সেও হচ্ছে মুখ্যমন্ত্রী, যেটা প্রধানমন্ত্রীর পদমর্যাদার, এই রাজ্যের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী। একইভাবে তাহলে আমরা এটা পাইলাম। এখন দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা বললাম যে সেন্ট্রালি নরেন্দ্র মোদীর সাথে সেখানে একজন সেন্ট্রাল রাষ্ট্রপতি আছে। তাহলে সেন্ট্রালেও পার্লামেন্ট আছে, প্রত্যেকটা রাজ্যেও পার্লামেন্ট আছে। সেন্ট্রালের পার্লামেন্টের নাম হচ্ছে আমার লোকসভা, রাজ্যগুলার পার্লামেন্টের নাম হচ্ছে বিধানসভা। সেন্ট্রালি হচ্ছে যারা জয়ী হয় সংখ্যাগরিষ্ঠ, ওই লোকসভার যারা সংখ্যাগরিষ্ঠ তাদের একজন প্রধানমন্ত্রী আছে, রাজ্যেরও একজন প্রধানমন্ত্রী আছে, যার নাম হচ্ছে আমার মুখ্যমন্ত্রী। ঠিক একইভাবে হচ্ছে সেন্ট্রালি যেমন নরেন্দ্র মোদীর একটা মন্ত্রিসভা আছে, ঠিক একইভাবে এই যে রাজ্যের পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ বা সরকার দল গঠন করে, এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারও একটা মন্ত্রিসভা আছে। এখানেও শিক্ষামন্ত্রী আছে, এখানেও হচ্ছে আপনার স্বাস্থ্যমন্ত্রী আছে, এখানেও হচ্ছে আপনার আইনশৃঙ্খলা মন্ত্রী আছে। তার মানে সব কিছু ডাবল ডাবল আছে। প্রত্যেকটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে, রাজ্যগুলোও সেভাবে একইভাবে ফাংশন করে। তাহলে সেন্ট্রালে যেহেতু রাষ্ট্রপতি আছে, তাহলে এই যে ভারতের যে 28টা রাজ্য, এই রাজ্যগুলোতেও তো একজন করে রাষ্ট্রপতি আছে। কিভাবে? আমরা বলি যে হচ্ছে এই যে সেন্ট্রাল রাষ্ট্রপতি যিনি আছেন আপনার, সেন্ট্রাল রাষ্ট্রপতি, তিনি হচ্ছে এই 26টা রাজ্যে তিনি একজন করে রাজ্যপাল নিয়োগ করেন। এই রাজ্যপাল হচ্ছে এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করে। এই রাজ্যপাল হচ্ছে বিহারের রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করে। এই রাজ্যপাল আপনার হচ্ছে মহারাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করে। তার মানে সেন্ট্রালে প্রধানমন্ত্রী, রাজ্যগুলাতে মুখ্যমন্ত্রী। সেন্ট্রালে রাষ্ট্রপতি, রাজ্যগুলাতে হচ্ছে আপনার রাজ্যপাল। সেন্ট্রালে একটা হচ্ছে আপনার আইনসভা, আপনার মন্ত্রিপরিষদ আছে, এই রাজ্যগুলোতেও এক একটা মন্ত্রিপরিষদ আছে। তার মানে হচ্ছে আমরা দুইটা জিনিস একদম স্পষ্ট করে বুঝলাম, যে একটা হচ্ছে লোকসভা, যেটা একদম সেন্ট্রাল পার্লামেন্ট, লোকসভা থেকে যারা বিজয়ী হয় সংখ্যাগরিষ্ঠ, তারা সরকার গঠন করে, ওটা হচ্ছে নির্বাহী বিভাগ, তাদের একটা মন্ত্রিপরিষদ থাকে। ঠিক একইভাবে রাজ্যেও প্রত্যেকটা আসন ভিত্তিক আবার নির্বাচন হয়, নির্বাচনে যে পার্লামেন্টটা গঠিত হয় এটা হচ্ছে বিধানসভা। বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ তাদের নিয়ে সরকার গঠিত, ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় মুখ্যমন্ত্রী, এবং তার অধীনেও একটা মন্ত্রিপরিষদ আছে। এবং এখানে এই রাজ্যগুলোর হচ্ছে রাষ্ট্রপতি কে ভূমিকা পালন করেন? এই সেন্ট্রাল রাষ্ট্রপতি প্রত্যেকটা রাজ্যে একজন করে রাজ্যপাল নিয়োগ করেন, যিনি হচ্ছে রাষ্ট্রপতির ভূমিকাটা পালন করেন। সেন্ট্রালি যেমন একজন অ্যাটর্নি জেনারেল আছে, তাহলে এই রাজ্যেও তো একজন অ্যাটর্নি জেনারেল লাগবে, যিনি হচ্ছে এই মুখ্যমন্ত্রী সহ এই রাজ্যের আইনি সহায়তা দিবে। তো সেন্ট্রালি যেমন অ্যাটর্নি জেনারেল আছে, এই রাজ্যেও হচ্ছে এখন আপনার একজন অ্যাডভোকেট জেনারেল আছে, যিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেলের মতো হচ্ছে আপনার আইনি বিষয়গুলা পরামর্শ দেয়। তার মানে সেন্ট্রালি যা যা আছে এই রাজ্যগুলোতে এক্স্যাক্টলি তা তা আছে। এবার আসি যে ভারতের পার্লামেন্ট আসলে দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্ট কিভাবে? যে সেন্ট্রালি আমরা পড়লাম যে সেন্ট্রালি হচ্ছে এখানে আমরা কি পড়লাম, যে লোকসভা, আর রাজ্যগুলোতে এই সেম জিনিসটাই, রাজ্যগুলোতে হচ্ছে কি হয়, বিধানসভা। তাহলে একটা হচ্ছে সেন্ট্রালি লোকসভা, এটা হচ্ছে বিধানসভা। সেন্ট্রালি এখানে হচ্ছে প্রেসিডেন্ট, আর এখানে হচ্ছে আমাদের বললাম যে রাজ্যপাল।
এখানে সেন্ট্রালি প্রধানমন্ত্রী, এখানে রাজ্যগুলোতে হচ্ছে মুখ্যমন্ত্রী, এখানে সেন্ট্রালি মন্ত্রী পরিষদ আছে, এখানেও একটা মন্ত্রী পরিষদ আছে, তাহলে হুবহু আছে। এখন হচ্ছে এই এই যে পার্লামেন্ট, এটা হচ্ছে আপনার পার্লামেন্টের নিম্নকক্ষ, নিম্নকক্ষ। তাহলে বিধানসভা যেটা আছে এটাও পার্লামেন্টের রাজ্যগুলার নিম্নকক্ষ। তাহলে বিধানসভা এটা হচ্ছে রাজ্যের নিম্নকক্ষ, লোকসভা এটা হচ্ছে সেন্ট্রাল নিম্নকক্ষ। এখন এই যে প্রত্যেকটা রাজ্যের যে বিধানসভায় নির্বাচন হয় না, যেমন হচ্ছে তাহলে আমরা বলি যে পশ্চিমবঙ্গের একটা বিধানসভা আছে, স্থানীয় পার্লামেন্ট, মহারাষ্ট্রের একটা বিধানসভা আছে, তারপর হচ্ছে উড়িষ্যার একটা বিধানসভা আছে, কেরালার একটা বিধানসভা আছে, অন্ধ্রপ্রদেশের একটা বিধানসভা আছে, আচ্ছা না? তাহলে এখন ভারতের পার্লামেন্টের আরেকটা হচ্ছে আপনার উচ্চকক্ষ আছে, এই উচ্চকক্ষের নাম হচ্ছে আপনার রাজ্যসভা। তাহলে ভারতের উচ্চকক্ষের নাম রাজ্যসভা, যেখানে আসলে অনধিক সদস্য হচ্ছে আপনার 250 জনের মতো। তাহলে লোকসভার সদস্য আমরা পড়েছিলাম যে অনধিক 552 জন, তাদের মধ্যে নির্বাচিত হচ্ছে 543 জন, বাকিগুলো রাষ্ট্রপতি বা বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে। তাহলে ভারতের এই যে আরেকটা পার্লামেন্ট যেটা, এটা হচ্ছে রাজ্যসভা। এখন রাজ্যসভার সদস্য হচ্ছে 250 জন। এখন এই 250 জন এরা হচ্ছে আপনার, এদের মেয়াদ 6 বছর, প্রতি 2 বছর পর পরে এদের থেকে 1/3 পদত্যাগ করে, আবার যে 1/3 যে পদত্যাগ করার পরে যে সিটগুলো খালি হয়েছে, ওই 1/3 প্রতি 2 বছর পর পর আবার নিয়োগপ্রাপ্ত হয়। তার মানে হচ্ছে এই যে উচ্চসভা যেটা আছে পার্লামেন্টের, এটা আসলে কখনো ভাঙে না, মানে 1/3 পদত্যাগ করে আবার 1/3 সাথে সাথে ঢুকে যায়। এখন প্রশ্ন হচ্ছে ভারতের এই সেন্ট্রাল যে উচ্চকক্ষ যেটা আছে, এইটার এই 250 জন কিভাবে আসে? এইটার এই 250 জন আসে ভারতের এই যে রাজ্যগুলো আছে, 28টা রাজ্য আমরা বললাম, এই 28টা রাজ্যের জনসংখ্যা অনুপাতে এই 250টা আসন ভাগ করা হয়েছে। তাহলে ভাগ করা হইলে কি হয়, যে হচ্ছে পশ্চিমবঙ্গ ধরেন এর ভাগে যদি 8টা পড়ে, যে সে হচ্ছে 8 জন প্রতিনিধি এই সেন্ট্রাল উচ্চকক্ষে পাঠাইতে পারবে। ধরেন যে কেরালা তারা 5 জন পারবে, ধরেন মহারাষ্ট্র তারা 6 জন পারবে। এখন এটা আসলে এই রাজ্যসভাতে আসলে কিভাবে যায়? রাজ্যসভাতে যায় ধরেন হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গতে এটা একটা রাজ্য, অন্ধ্রপ্রদেশ এটা তো একটা রাজ্য। তাহলে এখন ধরেন যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনুপাতে এখানে আছে ধরেন যে 4টা আসন আছে, তাহলে এখানে 4 জন ক্যান্ডিডেট দাঁড়ায়, 4 জন ক্যান্ডিডেট, ধরুন বিজেপি থেকে 4 জন দাঁড়াইলো, আপনার হচ্ছে কংগ্রেস থেকে 4 জন দাঁড়াইলো, অন্য দল থেকে 4 জন দাঁড়াইলো। তাহলে এই যে ক্যান্ডিডেট যে এখানে দাঁড়াইলো, বিজেপি থেকে 4 জন, কংগ্রেস থেকে 4 জন, অন্য দল থেকে 4 জন, আরও দল থেকে 4 জন, এখন এই যে 16 জন হয়ে গেল, কিন্তু আমার এই রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আমি রাজ্যসভায় পাঠাইতে পারবো মাত্র 4 জন। তাহলে এটা কীভাবে নির্বাচিত হয়? এটাই যে পশ্চিমবঙ্গের যেই পার্লামেন্ট যেটা আছে বিধানসভা, এই বিধানসভার 294 জন হচ্ছে ভোটার, এই 294 জন হচ্ছে এই 16 জনের মধ্য থেকে তারা ভোট দিবে, ভোট দিয়ে হচ্ছে তাদের রাজ্যের জন্য তারা 4 জনকে এই রাজ্যসভায় পাঠাবে এই পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিনিধি হিসেবে। ঠিক একইভাবে ধরেন হচ্ছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশে ধরেন যে হচ্ছে 3টা আসন আছে এই উচ্চ কক্ষের জন্য, রাজ্যসভার জন্য, এখানে 3 জন ক্যান্ডিডেট। এই অন্ধ্রপ্রদেশের যে হচ্ছে বিধানসভা যেটা আছে, যারা নির্বাচিত প্রতিনিধি, এরা হচ্ছে ভোট দিয়ে তাদের থেকে 3 জন নির্বাচিত করে তারা হচ্ছে রাজ্যসভায় তাদের রাজ্যের প্রতিনিধি হিসেবে পাঠায়। ঠিক একইভাবে এটা ধরেন তেলেঙ্গানা, তাদের ধরেন জনসংখ্যা অনুপাতে ধরেন আনুমানিক আমরা ধরি যে 5 জন। তো এখানে এই তেলেঙ্গানার যে নির্বাচিত যে বিধানসভা যেটা আছে, এই বিধানসভার সদস্য যারা আছে আপনার, তারা হচ্ছে ভোট দিয়ে 5 জন নির্বাচিত করে তাদের রাজ্যের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় পাঠাবে। এভাবে হচ্ছে 250 জন, আমরা বললাম যে প্রতি 2 বছর পর পর 1/3 পদত্যাগ করে। তাহলে রাজ্যসভা মানে হচ্ছে এই রাজ্যগুলার প্রতিনিধি, যেটা ওই রাজ্যের যে পার্লামেন্ট আছে ওই পার্লামেন্টের সদস্যরা ভোট দিয়ে প্রতিনিধি হচ্ছে এই রাজ্যসভাতে পাঠায়। তার মানে সেন্ট্রাল যে ভারতের পার্লামেন্ট, এটা আমরা একদম স্পষ্ট, একটা হচ্ছে লোকসভা, এটা বাংলাদেশের পার্লামেন্টের মতো ভারতকে কনস্টিটিউয়েন্সিতে বিভিন্ন ভোটের আসন হিসেবে ভাগ করা হয়েছে, সেখান থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়, লোকসভা গঠিত হয়, যেটা নিম্নকক্ষ। আর উচ্চকক্ষটা আমরা বললাম যেটা আসলে রাজ্যকেন্দ্রিক আসন আছে নির্দিষ্ট 4টা করে, 5টা করে, 8টা করে, ওই রাজ্যের যেই পার্লামেন্ট যেটা আছে বিধানসভা, ওই পার্লামেন্টের ওরা ভোট দিয়ে তাদের রাজ্যের 4 জন করে, 5 জন করে, 6 জন করে প্রতিনিধি এই রাজ্যসভাতে পাঠায়। তাহলে এখন তো আমরা বললাম যে ভারতের সেন্ট্রালি যা যা হয় এই রাজ্যগুলোতে একদম তা হয়, এগুলো একটা রাষ্ট্রের মতো ফাংশন করে। তাহলে সেন্ট্রালি লোকসভা আছে নিম্নকক্ষ, রাজ্যগুলোতেও একটা নিম্নকক্ষ আছে যেটার নাম দিলাম আমরা বিধানসভা। তাহলে সেন্ট্রালি যেহেতু একটা আপনার রাজ্যসভা আছে, আরেকটা পার্লামেন্ট উচ্চকক্ষ, ঠিক একইভাবে
এই রাজ্যগুলোতেও 28টা রাজ্য, কোনো কোনো রাজ্যে আপনার এই ধরনের উচ্চকক্ষ আছে। তাহলে সেন্ট্রালি যেহেতু উচ্চকক্ষ আছে, এখন রাজ্যতেও তো উচ্চকক্ষ লাগবে। এই রাজ্যের উচ্চকক্ষের নাম হচ্ছে আপনার বিধান পরিষদ। তাহলে আমরা বললাম ভারতের সেন্ট্রালে যা আছে রাজ্যে একদম হুবহু তাই আছে, রাজ্যগুলো একটা রাষ্ট্রের মতোই ফাংশন করে। তাহলে সেন্ট্রালি একটা রাজ্যসভা আছে, এটা উচ্চকক্ষ। তাহলে এখন রাজ্যগুলোরও তো একটা উচ্চকক্ষ লাগবে। এই রাজ্যগুলোর নিম্নকক্ষ যেমন বিধানসভা, আর উচ্চকক্ষ হচ্ছে আপনার বিধান পরিষদ। একটা হচ্ছে সভা আর একটা হচ্ছে পরিষদ। তাহলে এখন আমরা বললাম যে রাষ্ট্রের সেন্ট্রাল উচ্চকক্ষে কিভাবে নিয়োগ হয়, এটা আমরা দেখলাম যে এখানকার বিধানসভার সদস্যরাই নির্বাচন করে। তাহলে এখন এই রাজ্যের উচ্চ পরিষদে কিভাবে আসে? এই রাজ্যের উচ্চ পরিষদে যারা আসে, এটা হচ্ছে বিভিন্ন সেক্টরে যারা হচ্ছে আপনার বিভিন্ন সেক্টর ওয়াইজ বিশেষজ্ঞ যারা আছে, তারা আসলে এই বিধান পরিষদে আসে। রাজনৈতিক দল থেকেও কিছু আসে, আবার হচ্ছে বিভিন্ন সেক্টর ওয়াইজ যারা বিশেষজ্ঞ তারা এখানে আসে। কিভাবে আসে? তাহলে ধরেন যে এখন আমরা দেখি যে পশ্চিমবঙ্গ, তাহলে এটার পার্লামেন্টের আমরা নাম কি পড়লাম যে বিধানসভা। তাহলে বিধানসভা কি? পশ্চিমবঙ্গকে 294টা কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হয়েছে, এটা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে। তাহলে সেন্ট্রালি যেমন একটা উচ্চকক্ষ আছে, তাহলে পশ্চিমবঙ্গেরও তো একটা উচ্চকক্ষ আছে যেটার নাম ধরেন যে বিধান পরিষদ। তাহলে এই বিধান পরিষদে এখন কিভাবে আসবে? বিধান পরিষদেরও নির্দিষ্ট সদস্য থাকে, যেমন 100 জন, 150 জন, আপনার হচ্ছে 134 জন এরকম। এখন এই বিধান পরিষদে কীভাবে আসে? আমরা বললাম যে এখানে হচ্ছে বিভিন্ন সেক্টরে যারা দক্ষ, যেমন হচ্ছে ইউনিভার্সিটিগুলা। তাহলে ভারতের এই পশ্চিমবঙ্গের যেই ইউনিভার্সিটিগুলা, স্কুল কলেজগুলা সরকারি এবং হচ্ছে নিবন্ধিত প্রতিষ্ঠিত, ওই ইউনিভার্সিটির টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, এই শিক্ষকরা হচ্ছে ভোটার হন। ধরেন যে 10টা ইউনিভার্সিটির 200 জন শিক্ষক হচ্ছে ভোটার, নিবন্ধিত ভোটার হইলেন। এখন এই স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকেই কিছু ক্যান্ডিডেট দ্বারা, যারা সাবেক শিক্ষক ছিলেন বা এমিরিটাস অধ্যাপক, এরকম ক্যান্ডিডেট দ্বারায়, তাহলে এই যে 200 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে ভোটার, এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে ধরেন যে হচ্ছে 5 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে, তখন এই 200 শিক্ষক মিলে তারা নির্বাচন করে এরকম 5 জন থেকে 2 জনকে, 3 জনকে হচ্ছে তারা এই যে বিধান পরিষদ আছে সেখানে পাঠায়। এটাকে বলা হয় আসলে আপনার ইউনিভার্সিটি কনস্টিটিউয়েন্সি, মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচনী প্রক্রিয়ার অংশ, যাতে করে শিক্ষক যারা আছে তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যে কাজ করতে পারে। ঠিক একইভাবে এই বিধান পরিষদে আসে যেমন হচ্ছে আপনার ইউনিভার্সিটির বিভিন্ন গ্রাজুয়েট আছে না, অনার্স করেছে, মাস্টার্স করেছে, তাহলে 3 বছর আগে অনার্স মাস্টার্স করেছে, এরকম গ্রাজুয়েটরা হচ্ছে নিবন্ধনের মাধ্যমে তারা ভোটার হয়। এটাকে বলা হয় গ্রাজুয়েট কনস্টিটিউয়েন্সি। তাহলে এই গ্রাজুয়েটরা ভোটার হয়, একইভাবে যারা গ্রাজুয়েট করেছে তারা ক্যান্ডিডেট হয়। ক্যান্ডিডেট হলে এই গ্রাজুয়েটরা ভোটের মাধ্যমে তাদের যে ক্যান্ডিডেট যারা দাঁড়ায় তাদেরকে হচ্ছে এই বিধান পরিষদে পাঠায়, যেন তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারে। তার মানে হচ্ছে বিধান পরিষদটাও এভাবে আসে। তাহলে আমরা ভারতের পার্লামেন্ট সম্পর্কে আমরা একদম স্পষ্ট জেনে ফেললাম যে সেন্ট্রাল পার্লামেন্ট যেটা আছে, একটা হচ্ছে আমার লোকসভা, ভারতের নির্বাচিত হয়ে যারা আসে তারা, আর একটা হচ্ছে উচ্চ পরিষদ যেটা আছে, এটাকে আমরা বললাম রাজ্যসভা, প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধি ওখানে যায় এই বিধানসভার সদস্যদের ভোটাভুটিতে। ঠিক একইভাবে হচ্ছে ভারতের রাজ্যগুলোতে বিধানসভা আছে, যে যারা হচ্ছে একদম সরাসরি ভোটে নির্বাচিত, আর একটা হচ্ছে বিধান পরিষদ উচ্চকক্ষ যেটা, এটা হচ্ছে এই ধরনের বিভিন্ন সিলেক্টিভ ওয়েতে আসে, যে কেউ গ্রাজুয়েট থেকে, কেউ ইউনিভার্সিটি থেকে, কেউ রাজনৈতিক দলের কোটা থেকে। তার মানে ভারতের পার্লামেন্ট সম্পর্কে আমরা জেনে ফেললাম যে আসলে লোকসভা কি, রাজ্যসভা কি, বিধানসভা কি, বিধান পরিষদ কি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সবগুলো যে 28টা যে রাজ্য আছে, এই সব রাজ্যেই কিন্তু আসলে 2টা কক্ষ নাই। কোনো কোনো রাজ্যে শুধু বিধানসভা আছে, কোনো কোনো রাজ্যে বিধানসভাও আছে, বিধান পরিষদও আছে, কোনো কোনো রাজ্যে আবার বিধান পরিষদটা নাই। এটা রাজ্যকেন্দ্রিক আসলে ভেরি করে, এক একটা রাজ্যে এক এক রকম। তাহলে এখন আমরা ভারতের এই সেন্ট্রাল পার্লামেন্ট ভার্সেস লোকাল পার্লামেন্ট বুঝে ফেললাম। এবার আসি, আমরা বলেছিলাম এই যে ভারতের আরও 8টা রাজ্য আছে যেগুলো কেন্দ্রশাসিত। তাহলে কেন্দ্রশাসিত কি? যেমন হচ্ছে এখানে লাক্ষাদ্বীপ আছে, এখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এখানে দিল্লি আছে, এখানে হচ্ছে আপনার এই যে জম্মু কাশ্মীর আছে, এখানে লাদাখ আছে, এখানে হচ্ছে পুদুচেরি আছে, এখানে হচ্ছে আপনার ওই যে নাগরা ও হাভেলি, এরকম 8টা প্রদেশ আছে। তাহলে এই যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে এগুলা কিভাবে পরিচালিত হয়? তাহলে আমরা তো 28টার ব্যাপারে জানলাম যেগুলো আসলে একটা রাষ্ট্রের মধ্যে পরিচালিত হয়। তাহলে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল কিভাবে পরিচালিত? তাহলে আমরা বললাম কি কি আছে, দিল্লি, পুদুচেরি, তারপর হচ্ছে আমাদের এখানে লাক্ষাদ্বীপ, তারপর হচ্ছে আমরা বললাম যে জম্মু কাশ্মীর,
তারপর হচ্ছে লাদাখ। তো এরকম হচ্ছে মোট 8টা আছে। তাহলে এই 8টাও কিন্তু এক একটা আবার রাষ্ট্রের মতোই ফাংশন করে, আমরা বললাম কিভাবে ফাংশন করে। তাহলে সেন্ট্রালে একজন প্রেসিডেন্ট আছে, একজন সেন্ট্রালি প্রেসিডেন্ট আছে, এটা হচ্ছে সেন্ট্রাল। তাহলে একজন প্রেসিডেন্ট আছে। তাহলে আমরা বললাম যে এখানে হচ্ছে 28টা যে রাজ্য, তাহলে 28টা রাজ্য হচ্ছে একজন প্রেসিডেন্ট আছে, যাকে আমরা বলি যে রাজ্যপাল। তাহলে এখানে সেন্ট্রালি বলে প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট, আর রাজ্যগুলোর প্রেসিডেন্টকে আমরা বলি যে রাজ্যপাল, যেটা আসলে প্রেসিডেন্টই আসলে নিয়োগ দেন। তাহলে এখন এই 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল, এখানেও তো একজন করে প্রেসিডেন্ট আছে। তাহলে প্রেসিডেন্টকে, এই যে প্রেসিডেন্ট যিনি আছেন, প্রেসিডেন্ট এখানে একজনকে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করে। এই লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলার প্রেসিডেন্ট। তাহলে লেফটেন্যান্ট গভর্নর, এখানে আবার দুই ধরনের প্রেসিডেন্ট। একটা হচ্ছে ধরেন যে এই যে দিল্লি, যেটাতে জনসংখ্যা বেশি, যেটা রাজনৈতিকভাবে জটিলতা আছে, এই জায়গায় হচ্ছে এই প্রেসিডেন্ট তার প্রতিনিধি হিসেবে, একজন প্রেসিডেন্ট হিসেবে লেফটেন্যান্ট গভর্নরকে পাঠান। আবার যেগুলো ধরেন জনসংখ্যা কম, রাজনৈতিক জটিলতা কম, যেমন ধরেন যে হচ্ছে আপনার লাক্ষাদ্বীপ বা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওগুলোতে হচ্ছে আপনার রাষ্ট্রপতি হিসেবে পাঠান একজনকে অ্যাডমিনিস্ট্রেটর বা হচ্ছে প্রশাসক। তাহলে ভারতের সেন্ট্রালি একজন প্রেসিডেন্ট, রাজ্যগুলোর প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যপাল, আর এই 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট হচ্ছে, যেগুলো জটিল ওগুলাতে লেফটেন্যান্ট গভর্নর প্রেসিডেন্টের ভূমিকা পালন করেন, যেগুলোতে জনসংখ্যা কম এগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বা একজন প্রশাসক প্রেসিডেন্টের ভূমিকা পালন করেন। তো এগুলো হচ্ছে যেহেতু কেন্দ্রশাসিত, এগুলো হচ্ছে আপনার ওই সেন্ট্রালি যারা গভর্নমেন্টে সরকারে থাকে, যেমন এখন বিজেপি সরকার, তাহলে ওইগুলো হচ্ছে আপনার এই সেন্ট্রালি নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? একজন হচ্ছে, কোনোটাই হচ্ছে প্রেসিডেন্ট আকারে লেফটেন্যান্ট গভর্নর, কোনোটাতে হচ্ছে আপনার প্রশাসক বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, এগুলো যেহেতু কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত, যে কারণে এগুলোতে হচ্ছে আপনার ওই নির্বাচন হয় না। নির্বাচন কি? ওই যে আপনার যে মুখ্যমন্ত্রী যে নির্বাচন, বা হচ্ছে আমরা বললাম কি যে বিধানসভা, তাহলে এগুলো যেহেতু কেন্দ্রশাসিত, এগুলো যেহেতু স্বায়ত্তশাসিত না, যে কারণে এগুলোর মুখ্যমন্ত্রীও নাই, এগুলাতে বিধানসভা নির্বাচনটাও হয় না। জাস্ট একজন লেফটেন্যান্ট গভর্নর রাষ্ট্রপতি পদমর্যাদার, আর একজন হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক এই অঞ্চলগুলোকে পরিচালিত করেন। এখন এখানে আরেকটা প্যাচ আছে, সেটা হচ্ছে এখন প্রশ্ন হতে পারে, যেগুলো যেহেতু কেন্দ্রশাসিত, কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত করা হয়, যে কারণে নির্বাচন হয় না। এখন প্রশ্ন হতে পারে, এই যে দিল্লি যেটা আছে, আমরা জানি যে দিল্লিতে ওই যে আপনার আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের পরে সেখানে কেজরিওয়াল একটা রাজনৈতিক দল গঠন করেন। তাহলে কেজরিওয়াল তো দিল্লির মুখ্যমন্ত্রী ছিল, নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাহলে আম আদমি পার্টির কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী কিভাবে হইলেন? তাহলে আমরা তো বললাম যে এগুলো আসলে কেন্দ্রশাসিত অঞ্চল। এখন প্রশ্ন হচ্ছে, এই 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই দিল্লি যেটা আছে, এটা হচ্ছে একটু ভিন্ন, এটা একটু ডিফারেন্ট। এই জায়গায় এগুলা কেন্দ্র থেকেও নির্বাচিত হয়। আবার এই দিল্লিতে ওই যে রাজ্য যেগুলো আছে, 28টা রাজ্য, পশ্চিমবঙ্গে যেমন নির্বাচন হয়, মুখ্যমন্ত্রী একটা পার্লামেন্ট হয়, একইভাবে এই দিল্লিতেও আবার একটা নির্বাচন হয়। এখানেও হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী আছে, এখানেও হচ্ছে আপনার বিধানসভা আছে। তাহলে এখন প্রশ্ন হইতে পারে, তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং আপনার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনই তো মুখ্যমন্ত্রী, দুজনের মধ্যে তাহলে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে আপনার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তিনি হচ্ছে একদম আপনার স্বায়ত্তশাসিত, তিনি হচ্ছে আপনার তার রাজ্যের ব্যাপারে সে স্বাধীন ছিল, তার রাজ্যটা তার মতো করে পরিচালনা করতে পারতেন। আর এই দিল্লির যিনি মুখ্যমন্ত্রী, উনি তো আসলে আপনার এই দিল্লিটা তো আপনার স্বায়ত্তশাসিত না, এটা তো স্বশাসিত না, এটা যেহেতু সেন্ট্রাল অধীনে, তো যে কারণে আসলে এখানে দায়িত্বটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয় কিছু কাজ, আর কিছু কাজ হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করেন। দেখেন, এই মুখ্যমন্ত্রীর কাজগুলো অন্য রাজ্যের যেগুলো মুখ্যমন্ত্রী করে, এখানকার দিল্লিতে মুখ্যমন্ত্রীর কাজগুলো কিছু হচ্ছে কেন্দ্র করে আর কিছু হচ্ছে মুখ্যমন্ত্রী করে। তাহলে দিল্লিতে একটু জাস্ট ভিন্ন, এটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হইলেও এই দিল্লিতে একটা নির্বাচন হয়, এখানেও বিধানসভা আছে, এখানেও একজন মুখ্যমন্ত্রী আছে। তবে এই মুখ্যমন্ত্রীর ক্ষমতা অন্যান্য মুখ্যমন্ত্রীদের তুলনায় কম, কারণ এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এখন হচ্ছে যেটা প্রশ্ন হইতে পারে যে আসলে ভারতে তাইলে কি হয়? ভারতে এই যে আমরা দেখলাম যে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এতগুলা ভাগে ভারতটা ভাগ থাকার কারণে ভারতে আসলে কখনো হচ্ছে যে বাংলাদেশে যেমন যদি সেনা অভ্যুত্থান হয়, তারপর বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোতে দেখবেন যে সেনা অভ্যুত্থান হয়, কিন্তু ভারত হচ্ছে এখানে দেখবেন যে এই যে ক্ষমতার যে কাঠামো, এই যে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, আবার আলাদা আলাদা সরকার, আবার কেন্দ্রে যেভাবে পার্লামেন্ট আপনার এই
রাজ্যগুলোতেও পার্লামেন্ট। এগুলোর কারণে ভারতে আসলে কখনো আপনার সেনা অভ্যুত্থান হয় না পাকিস্তানের মতো, ভারতে সেনা অভ্যুত্থান হয় না বাংলাদেশের মতো। তো যে কারণে ভারত এই জায়গা থেকে পলিটিক্যালি একটা স্টেবিলিটি আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হইতে পারে যে আসলে যে আমরা দেখি যে দিল্লি যিনি আছেন, দিল্লি না ধরেন এটা পশ্চিমবঙ্গ দিয়ে বলি, যে পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গ থেকে একজন ক্যান্ডিডেট সে সেন্ট্রাল পার্লামেন্ট লোকসভাতে আছে, আবার এই পশ্চিমবঙ্গ থেকে কিছু ক্যান্ডিডেট সেন্ট্রাল পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাতে আছে। ঠিক একইভাবে এই পশ্চিমবঙ্গের আবার আলাদা করে যে নির্বাচন হইল, তাহলে এই নির্বাচনে হচ্ছে আপনার বিধান পরিষদের সদস্যরা আছে, বিধানসভার, আবার যেগুলোতে হচ্ছে আপনার উচ্চকক্ষ আছে বিধান পরিষদ, বিধান পরিষদ। তাহলে এই যে 4 ধরনের, তাহলে এখানকে আমরা এদেরকে বলি হচ্ছে আমরা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আর এখানে যে বিধানসভা বা বিধান পরিষদ এদেরকে আমরা বলি যে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এখানে হচ্ছে আমরা বলি মেম্বার অফ পার্লামেন্ট, আর এদেরকে আমরা বলি যে লোকাল যেগুলো যে পার্লামেন্ট, বিধানসভা, বিধান পরিষদ, এদেরকে বলি আমরা এমএলএ। এখন প্রশ্ন হইতে পারে যে এমপি এবং এমএলএর মধ্যে কাজের আসলে ভাগটা কি? তাহলে এখানে যে প্রধানমন্ত্রী, এখানে যে রাষ্ট্রপতি যিনি আছেন, আবার রাজ্যগুলোতে রাজ্যপাল যিনি আছেন, কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর আছেন, প্রশাসক আছেন। তাহলে রাষ্ট্রপতি, কোন রাষ্ট্রপতির কাজ কি? তাহলে সেন্ট্রাল রাষ্ট্রপতির কাজ কি, রাজ্যগুলা রাষ্ট্রপতির কাজ কি? তাহলে এই যে এখানে লোকসভা থেকে যে একজন প্রধানমন্ত্রী যিনি হয়, ওই প্রধানমন্ত্রীর কাজ কি? আবার এই যে বিধানসভা থেকে যে মুখ্যমন্ত্রী হয়, তাহলে রাজ্যের এই প্রধানমন্ত্রীর কাজ কি? তাহলে এখানে হচ্ছে যেমন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে, আবার রাজ্যে যেমন এমএলএ আছে, তাদের আসলে কাজের পার্থক্যটা কিভাবে করা হয়? তো এই জায়গায় আপনি ভারতের কনস্টিটিউশন যদি খোলেন, সেখানে আপনি দেখবেন যে 3 ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে আপনার দেখবেন যে ইউনিয়ন লিস্ট আছে, আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে এখানে স্টেট লিস্ট নামে ভারতের সংবিধানে একটা ইয়া আছে, আরেকটা হচ্ছে দেখবেন যে কনকারেন্ট লিস্ট নামে একটা বিষয় ভারতের সংবিধানে আছে। তাহলে হচ্ছে এই যে ভারতের 3টা লিস্ট আছে ভারতের কনস্টিটিউশনে, যে আসলে কার দায়িত্ব কি। তাহলে একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট যেটা আছে, এটা হচ্ছে আপনার কেন্দ্র থেকে পরিচালিত। তার মানে ইউনিয়ন লিস্টে সংবিধানে যা যা অন্তর্ভুক্ত করেছে এগুলো শুধুমাত্র কেন্দ্র পরিচালনা করবে, এগুলোতে শুধুমাত্র কেন্দ্রের হাত থাকবে, স্টেটের, রাজ্যের কোনো এখানে হাত থাকবে না। স্টেট লিস্টে যেগুলো আছে এগুলো হচ্ছে এই যে রাজ্য যেগুলো আমরা পড়লাম, এই রাজ্যগুলো হচ্ছে স্টেট লিস্টের অধীনে যেই যে কাজ আছে এগুলো শুধু রাজ্য করবে, এখানে সেন্ট্রাল হস্তক্ষেপ করতে পারবে না। আর কনকারেন্ট লিস্ট যেটা আছে এটা হচ্ছে উভয়, মানে হচ্ছে আপনার কেন্দ্র এবং হচ্ছে রাজ্য দুইটা উভয় মিলে যেই কাজগুলো করে, এগুলো ভারতের কনস্টিটিউশনে এগুলাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। তাহলে আমরা একটু দেখি জাস্ট ইউনিয়ন লিস্টে কি আছে একদম সংক্ষেপে। তাহলে এই কেন্দ্র, তাহলে ধরেন ভারতের হচ্ছে আপনার মুদ্রা ব্যবস্থা। তাহলে এই যে মুদ্রা জিনিসটা, এটা আসলে শুধুমাত্র কেন্দ্র থেকে পরিচালিত। আপনার কেরালার মুদ্রা কি হবে, আপনার হচ্ছে দিল্লির মুদ্রা কি হবে, আপনার পশ্চিমবঙ্গের মুদ্রা কি হবে, তেলেগুর মুদ্রা কি হবে, এগুলো আসলে আপনার অনলি কেন্দ্র থেকে এটা নির্ধারিত, এগুলোতে রাজ্য কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না। তারপর হচ্ছে ধরেন যে ভারতের পররাষ্ট্রনীতি, তাহলে ভারত হচ্ছে রাশিয়ার থেকে তেল কিনবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখবে, তাহলে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক যত কিছু আছে এগুলো সব ইউনিয়ন লিস্টের অন্তর্ভুক্ত, এগুলো সব কেন্দ্র থেকে পরিচালিত। ঠিক একইভাবে হচ্ছে ধরেন যে ভারতের যে মিলিটারি যেটা আছে, তাহলে মিলিটারি অপারেশন বা হচ্ছে যে কোনো ধরনের যুদ্ধ, এগুলো সব হচ্ছে আপনার এই ইউনিয়ন লিস্টের অন্তর্ভুক্ত, এগুলো শুধুমাত্র কেন্দ্র, এগুলাতে স্টেট হস্তক্ষেপ করতে পারে না। তার মানে হচ্ছে যে মুদ্রা, পররাষ্ট্রনীতি, ভারতের হচ্ছে মিলিটারি, ভারতের হচ্ছে যুদ্ধ, এই বিষয়গুলো হচ্ছে আপনার ইউনিয়ন লিস্টের অন্তর্ভুক্ত, কেন্দ্র করে। এবার স্টেট লিস্ট, স্টেট লিস্টে হচ্ছে আপনার প্রত্যেকটা রাজ্যের যে আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যেটা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে না, বিভিন্ন প্রশাসক, আমাদের যেমন হচ্ছে বিসিএস ক্যাডার থেকে আসে, ঠিক একইভাবে হচ্ছে প্রত্যেকটা রাজ্যের কিন্তু যে প্রশাসনিক যে ব্যবস্থাটা আছে, ওগুলো আসলে ওই রাজ্য যারা আছে সরকার, তারা আসলে এগুলাকে আসলে সিদ্ধান্ত নেয় যে এগুলা কীভাবে হবে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা। তাহলে এগুলো হচ্ছে রাজ্যের প্রশাসন। তাহলে সেন্ট্রাল তো একটা প্রশাসন আছে, ওটা সেন্ট্রালি করে, আর রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটা এটাও স্টেট লিস্টে অবস্থিত। ঠিক একইভাবে হচ্ছে যে আপনার প্রাথমিক বিদ্যালয় যেটা আছে, মাধ্যমিক বিদ্যালয় যেগুলো আছে শিক্ষা ব্যবস্থা, তাহলে প্রাথমিক এবং হচ্ছে মাধ্যমিক এই শিক্ষা ব্যবস্থাটা আসলে এটা স্টেট লিস্টের অন্তর্ভুক্ত,
এগুলো আসলে তার রাজ্যই ঠিক করে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এটা পশ্চিমবঙ্গের বিধানসভায় ঠিক হয়। আপনার কেরালার প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এটা কেরালার বিধানসভায় ঠিক হয়। তার মানে আইন শৃঙ্খলা, তারপর হচ্ছে আপনার এই যে স্থানীয় প্রশাসন, তারপর হচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, তারপর হচ্ছে আপনার রাজ্যের যে কর বা ট্যাক্স যেটা আছে রাজ্যে পরিচালনার জন্য, এগুলো হচ্ছে আপনার এই স্টেট লিস্টের অন্তর্ভুক্ত। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার বাদ গিয়েছে, সেটা হচ্ছে যে মহাসড়ক যেগুলো আছে না, মহাসড়ক, তারপর হচ্ছে রেলওয়ে, এগুলো হচ্ছে সবই কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। মেম্বার অফ পার্লামেন্ট অথবা যারা গভর্নমেন্টের সরকারে থাকে সেন্ট্রালে, তাদের দ্বারা হচ্ছে এই ইউনিয়ন লিস্টগুলো অন্তর্ভুক্ত। আর স্টেট লিস্টগুলো আমরা বললাম যে এগুলো আসলে প্রত্যেকটা রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, প্রত্যেকটা রাজ্যের যে বিধানসভা আছে, এগুলো দ্বারা নিয়ন্ত্রিত স্টেট লিস্ট। আর এই কনকারেন্ট লিস্ট হচ্ছে যেই কাজগুলো যৌথ কাজ, যেগুলো হচ্ছে কেন্দ্রও করে আবার হচ্ছে রাজ্যও করে। যেমন কি, যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়। তাহলে দিল্লি যে বিশ্ববিদ্যালয় আছে ওখানকার, এটা শুধু দিল্লি এটা স্থানীয়ভাবে করবে না, এটা হচ্ছে কেন্দ্র এবং দিল্লির যে গভর্নমেন্ট আছে, স্থানীয় গভর্নমেন্ট, তারা একসাথে করে। তারপরে কলকাতা যে বিশ্ববিদ্যালয় আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা কী হবে, এটা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের সরকার একসাথে এটা নিয়ে কাজ করে। আলিগড় যে বিশ্ববিদ্যালয় আছে, এটা হচ্ছে আপনার কেন্দ্র এবং ওই রাজ্যের সরকার মিলে একসাথে কাজ করে। তারপর হচ্ছে আপনার যে শ্রম আইন যেগুলো আছে, শ্রম আইন, তারপর হচ্ছে যৌতুক প্রথা আছে না, ওই যে বাল্যবিবাহ প্রথা, এই বিষয়গুলো হচ্ছে আপনার কনকারেন্ট ইস্যুর মধ্যে, যেগুলো আসলে সেন্ট্রাল এবং রাজ্য যৌথভাবে করে। তো এরকম কনকারেন্ট লিস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়, শ্রম আইন, তারপর হচ্ছে যৌতুক, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো কনকারেন্ট লিস্ট অন্তর্ভুক্ত। তো আমরা আসলে আপনাদেরকে ভারতের এই অধ্যায়টা একটু বড় হইলো যেভাবে দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে একদম ভারতের রাজনীতির বেসিক। এটা অনেক বড় একটা জটিল একটা বিষয়, আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম সহজে বোঝানোর জন্য। তো আমরা হচ্ছে আমাদের বিসিএস যে প্রিলিমিনারি যে ক্লাসগুলো আছে, তো আমরা আসলে এইভাবেই সহজে বোঝানোর চেষ্টা করি যে আসলে কোনটা কিভাবে ফাংশন করে। তো আমাদের হচ্ছে বর্তমানে হচ্ছে আপনারা জানেন যে আমাদের হচ্ছে বর্তমানে 51তম বিসিএস এর হচ্ছে প্রিলি একটা বেচ আছে এবং হচ্ছে রিটেন, এবং প্রিলি রিটেন দুইটাই কম্বাইনের একটা বেচ আছে। তাহলে প্রিলি যে 75 মার্কস আছে আপনার জিকের, বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপর হচ্ছে আপনার ভূগোল, নৈতিকতা, এই 75 মার্কের যে বেচ, প্রিলি বেচ, অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের এটার। তো যে ক্লাসগুলো হয়েছে প্রায় হচ্ছে 12টার মতো ক্লাস হয়েছে। তো এই ক্লাসগুলো গ্রুপের হচ্ছে এই যে ফিচার্ড অপশনে এখানে রেকর্ড আকারে আছে, আপনি এখন এডমিট হলে দেখে নিতে পারবেন। সামনে হচ্ছে আরও প্লাস 60টার মতো লাইভ ক্লাস বাকি আছে, ওগুলো তো আপনি সামনে করতেই পারবেন। আর রিটেনের হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী 200, আন্তর্জাতিক বিষয়াবলীর যে 100, এই 300 মার্ক, এটার হচ্ছে আমাদের এটাতেও অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো আমরা হচ্ছে এই যে রিটেনের যে 300 মার্কের যে রিটেন কোর্সটা 51তম বিসিএসকে কেন্দ্র করে, তো এই জায়গায় হচ্ছে আমাদের 10টার মতো ক্লাস হয়েছে। এই 10টা ক্লাস হচ্ছে আপনি যখন এডমিট হবেন, গ্রুপের এই ফিচার্ড অপশনে 10টা ক্লাস আছে, আপনি এডমিট হয়ে 10টা করে নিতে পারবেন। আর বাকি যেই 50 থেকে 55টা ক্লাস এখনও বাকি আছে লাইভ, ওগুলো তো আপনি করতেই পারবেন। তো আপনারা যারা এডমিট হইতে চাচ্ছেন বা নক দিতে চাচ্ছেন, আপনি একটু জাস্ট আপনারা একটু ট্যাক্স দিলেই হবে যে আমি হচ্ছে প্রিলি অথবা রিটার্ন অথবা দুইটা কম্বাইন্ডে ভর্তি হতে চাই, তখন আপনাকে বিস্তারিত প্রসিডিওর জানিয়ে দেবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের দি অ্যানাটমি অফ অল পলিটিক্স যে বইটের সিরিজ আছে, এই সিরিজের 10 নম্বর ভিডিও আজকের এটা। তো এখানে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যে ভারতের রাজনীতি আসলে কিভাবে ফাংশন করে। ঠিক একইভাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতি, ওইটা ফাংশনের জন্য হচ্ছে আমাদের দি অ্যানাটমি অফ অল পলিটিক্স যে বইটা আছে, ওখানে বিস্তারিত একটা অধ্যায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কীভাবে ফাংশন করে। তা আমরা জানি যে আমাদের অ্যানাটমি অফ অল পলিটিক্স যে বইটা আছে, এটা হচ্ছে সাপ্লিমেন্ট রিসেন্ট ইস্যুগুলো নিয়ে। তো বইটা থেকে আছে আপনি ইরানের রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক সিস্টেম, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিস্টেম, বিশ্বের সবগুলো রাষ্ট্রের রাজনৈতিক সিস্টেম পাবেন। আর হচ্ছে সাপ্লিমেন্ট যেটা আছে 2026, এখানে একদম রিসেন্ট ইস্যু যেগুলো আছে, মানে হচ্ছে বিশেষ করে আপনার এই যে ইরান যুদ্ধ, তারপর হচ্ছে আপনার ইরানের সাথে সংঘাত, বাংলাদেশের সম্পর্ক, তারপর হচ্ছে বিশ্বের বর্তমানে বিভিন্ন যে কনসেপচুয়াল যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে, সাম্প্রতিক ইস্যুগুলো। আর বাংলাদেশের হচ্ছে যে আর্থিক যে ক্রাইসিসগুলো সরকার বর্তমানে আছে, মূল্যস্ফীতি, খেলাফি ঋণ, তারপর বিদেশি ঋণের বোঝা, রাজস্ব ঘাটতি, অর্থ পাচার, পঞ্চম শিল্প বিপ্লব, মধ্যম আয়ের ফাঁদ, তারপর হচ্ছে আপনার বাংলাদেশের ব্যাংকিং খাত, জ্বালানি সংকট, এই সব কিছু নিয়ে রিসেন্ট হচ্ছে দি অ্যানাটমি অফ বাংলাদেশ পলিটিক্সের যে সাপ্লিমেন্ট 26 যেটা আছে, এটাতে বিস্তারিত আছে। তো এই ছিল মোটামুটি আমাদের পরবর্তী সিরিজে আপনাদের সাথে আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসেরই একটা টপিক ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।